আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম HTML এবং আশা করি তোমাদের মনে আছে অনেক কিছুই। তারপর আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, একটু রিভাইজ করে নিচ্ছি কি কি পড়েছিলাম আমরা, তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো, আমরা পড়েছিলাম HTML কি, HTML এর গঠন পড়েছিলাম আমরা, HTML এর সুবিধা পড়েছিলাম, HTML এর বিভিন্ন ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, HTML এলিমেন্টস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তারপর HTML এর অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করেছিলাম এবং সর্বশেষ আমরা দেখেছিলাম বিভিন্ন ট্যাগের বিষয়ে। তো আজকে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে এই ট্যাগগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা চাইলে নোট করতে পারো। তো এতে করে তোমাদের জন্য সুবিধা হবে যে আমি যখন এক্সপ্লেইন করব কোন ট্যাগটা কিভাবে কোথায় আমরা ব্যবহার করছি, এটা যদি তোমরা নোট করে রাখো তাহলে তোমাদের পরবর্তীতে খুব সহজেই সেটা নিয়ে কাজ করতে সুবিধা হবে, এবং যখন তোমরা এই ট্যাগগুলো পড়বে, স্টাডি করবে, তখন তোমাদের জন্য আরো সহজ হবে বুঝতে কোন ট্যাগ কি কাজ করছে। তো তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো। আচ্ছা, আজকে আমরা দেখব যে এই ট্যাগগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তার আগে আমরা দেখব যে এই ট্যাগগুলো নিয়ে আমি বলেছিলাম যে গত ক্লাসে তোমাদেরকে, এই ট্যাগগুলো আমরা যখন কোনো একটা HTML ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলটা আমরা কোথায় এডিট করব, সেই টেক্সট এডিটর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এবং বেশ কয়েকটা টেক্সট এডিটরের নামও আমি বলেছিলাম। আহ, তো তোমরা আশা করি যে সেগুলো মনে রেখেছো। তারপর আমি আবার সেই টেক্সট এডিটরগুলো সম্পর্কে আরেকবার বলে তারপর আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো, আমরা লাস্ট ক্লাসে এই জিনিসগুলো দেখেছিলাম, যেমন ফাইল এক্সটেনশন। তোমাদের মনে আছে কিনা জানি না, আশা করি মনে আছে। তারপর আমি আবার বলছি, ফাইল এক্সটেনশন হচ্ছে, আমি বলেছিলাম যে আমরা যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি, সেই সফটওয়্যারের যদি আমরা সফটওয়্যার ফাইলটাতে সোর্স ফাইলে যাই, তাহলে আমরা দেখতে পাই যে সেই ফাইলটার লাস্টে যদি উইন্ডোজের জন্য সফটওয়্যারটা হয় তাহলে .exe থাকে নামের পরে, বা অ্যাপ্লিকেশন .exe এমন লেখা থাকে। আমরা যখন কোনো একটা ছবি ক্যাপচার করি, সেই ছবির যদি তুমি অ্যাবাউটে যাও তাহলে দেখবা যে ইমেজের নামের পাশে লেখা আছে .jpeg অথবা জেপিজি, এরকম কিছু এক্সটেনশন দেয়া আছে। এই এক্সটেনশনটা আসলে হচ্ছে আমরা যে মেশিনটাতে কাজ করব সেই মেশিনটা যেন বুঝতে পারে যে, একটা মেশিনে আমি যখন কাজ করব সেই মেশিন যেন এটা বুঝতে পারে আসলে যে ফাইলটা মেশিনটাকে প্রসেসিং করার জন্য দেয়া হয়েছে সেই ফাইলটা আসলে কি ফাইল, সে যেন কনফিউজড না হয়ে যায়। তার জন্য আমরা প্রত্যেকটা ফাইলের পর একটা এক্সটেনশন ব্যবহার করে থাকি। তো HTML ও এরকম এক্সটেনশন আমাদের ব্যবহার করতে হয়, যেটা আমরা যখন এইটাকে ব্রাউজারে রান করি তখন ব্রাউজার দেখে বুঝতে পারে যে এটা একটা HTML ফাইল, তখন সে সুন্দরভাবে এই জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করে। আশা করি তোমরা ফাইল এক্সটেনশনের ব্যাপারে আরো ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর আমি বলেছিলাম যে আমরা যখন HTML কোড লিখবো, আসলে কোড আমরা কোথায় লিখবো, লেখার জন্য আমাদের কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। তো যেমন আমরা বলেছিলাম আমাদের টেক্সট এডিটর প্রয়োজন হয়। আমরা যখন ওয়ার্ডে কোনো কিছু লিখি তখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, আমরা যখন এক্সেলে কোনো কিছু লিখি তখন মাইক্রোসফট এক্সেল, এই সফটওয়্যারগুলো প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমরা যখন HTML ট্যাগগুলো লিখবো, HTML ফাইল তৈরি করবো, HTML ফাইল তৈরি করার জন্য আমাদের একটা টেক্সট এডিটর প্রয়োজন হবে। তো যে কোনো টেক্সট এডিটর আমরা ব্যবহার করতে পারি যেগুলো HTML কোড লেখা যায়। তো এরকম কিছু ফাইলের HTML টেক্সট এডিটরের কথা তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। আহ, দেখো, এখানে আমরা চারটা টেক্সট এডিটরের কথা এখানে উল্লেখ করেছি আমি। তার মধ্যে নোটপ্যাডের কথা আমি বলেছি যে প্রাথমিক অবস্থায় তোমরা অবশ্যই নোটপ্যাড দেখবে, নোটপ্যাডের মধ্যে কাজ করবে। তারপর তোমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারো, সাবলাইম টেক্সট ইউজ করতে পারো, ব্র্যাকেটস ইউজ করতে পারো। এছাড়াও বলেছিলাম যে যদি অনলাইনে তোমরা সার্চ দাও HTML টেক্সট এডিটর লিখে, তাহলে এমন অসংখ্য টেক্সট এডিটর তোমরা দেখতে পাবে। আচ্ছা, আজকে দেখো আমি যেই টেক্সট এডিটরটা নিয়ে কাজ করব এটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট।
প্রথমেই দেখো আমরা যখন HTML ফাইল তৈরি করব, স্বাভাবিকভাবেই আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব। যেমন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করে রেখেছি। এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো আমরা তৈরি করব। তো দেখো, আগের ফাইলটা আমি ডিলিট করে দিলাম, নতুন একটা ফাইল আমি তৈরি করব। দেখো, এখানে এই ফোল্ডারের মধ্যে আমি আমার প্রয়োজনীয় কিছু ইমেজ রেখে দিয়েছি, যেগুলো আমরা হয়তো পরবর্তীতে ব্যবহার করতে পারি। তো এখন আমি কিছু একটা নতুন ফাইল তৈরি করব। কিভাবে নতুন ফাইল তৈরি করতে পারি? যারা নোটপ্যাড ব্যবহার করবে তাদের জন্য রাইট মাউসে ক্লিক করবে, নিউতে যাবে। নিউতে গেলে দেখতে পাবে যে সেখানে নিউ ডকুমেন্টস লেখা আছে, বা নিউ টেক্সট ডকুমেন্টস লেখা আছে। তো সেটাতে যদি ক্লিক করো তাহলে তোমরা সেটা পেয়ে যাবে। আর যদি যারা সাবলাইম ইউজ করবে, দেখো আমি সাবলাইম টেক্সট ইউজ করছি, তাই এটা হচ্ছে সাবলাইম টেক্সট। তো এখানে যদি আমি একটা ফাইল তৈরি করতে চাই তাহলে আমাকে ফাইলে যেতে হবে, সেভ এজে যেতে হবে। তারপর আমরা ফাইলের একটা নাম দিব। সাপোজ আমি নাম দিলাম প্র্যাকটিস। প্র্যাকটিস নামে আমি ফাইলটাকে সেভ করব। এখন কোথায় সেভ করব? আমি দেখো আমার ডেস্কটপে প্র্যাকটিস নামে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, এই যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি, এই ফোল্ডারের ভিতরে আমি এটা সেভ করব। দেখো, এখন এই ফোল্ডারে এখন আমরা সেভ করিনি, তাই আমার ফাইলটা কিন্তু এখানে নেই। তো এইটা যখন আমরা সেভে ক্লিক করব, দেখো এখানে একটা প্র্যাকটিস নামে একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এই ফাইলটাকে আমরা এই ফাইলের মধ্যে কি তৈরি করছি সেটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই কোনো না কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে, কারণ HTML হচ্ছে ব্রাউজারে রান করে। ব্রাউজার ছাড়া আমরা HTML রান করতে পারবো না। তাহলে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার দিয়ে এই ফাইলটাকে ওপেন করতে হবে। তো আমরা দেখো, যদি রাইট মাউসে ক্লিক করে ওপেন উইথে যে এইখান থেকে আমরা আচ্ছা আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, তখন যে কথাটা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু এক্সটেনশন ব্যবহার করব, এক্সটেনশন হিসেবে আমরা HTML অথবা HTML এই কথাটা আমরা ব্যবহার করব। দেখো এখানে এই যে আমি প্র্যাকটিস ইউজ করেছি, এই প্র্যাকটিসের পরে কিন্তু .html এই কথাটা লিখতে হবে। তা না হলে কি হবে? তা না হলে আমার ব্রাউজার বুঝতে পারবে না যে আসলে আমি কি করতে চাচ্ছি। তো আমরা এখানে যে কোনো একটা নাম দিতে পারি। এখানে যেমন আমি প্র্যাকটিস দিয়েছি, তোমরা টেস্ট ক্লাস, টেস্ট অথবা নিজের নাম দিয়েও যদি তারপরে .html লিখো তাহলেও সেটা HTML ফাইল হিসেবে গণ্য হয়ে যাবে। সো আমরা যখন কোনো একটা নাম দিব, নাম দেওয়ার পর পর আমরা ডট দিয়ে HTML অথবা HTML এই ওয়ার্ডটা লিখে দিব, এই এক্সটেনশনটা অ্যাড করে তারপর আমরা সেভ করব। এখন দেখো আমাদের ফাইলটা পুরোপুরি এমটি, কোনো কিছু নাই আমাদের ফাইলে, আমরা কিচ্ছু লিখি নাই। সো এখন যদি আমরা এটা ব্রাউজারে রান করি তাহলে কি আসবে? দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এর আগে যখন আমরা শুধুমাত্র নাম দিয়েছি .html দেইনি, তার মানে যখন আমরা এক্সটেনশন ব্যবহার করিনি, তখন কেমন ছিল? তখন কিন্তু আমরা এই যে HTML কথাটা ফাইলের মধ্যে, এই কথাটাও আসেনি, অথবা আমরা যখন ওপেন উইথে গিয়েছি তখন এই ব্রাউজারগুলো সাজেস্ট করেনি। দেখো এখানে অনেক কিছু সাজেস্ট করছে আমরা এটা ওপেন করার জন্য, তখন কিন্তু এই জিনিসগুলো সাজেস্ট করেনি। তো যখনই একটা ফাইল আমরা মেশিনের মধ্যে .html এক্সটেনশন ব্যবহার করব, তখন কিন্তু ওই মেশিনটা বুঝে যাবে যে এটা কি ধরনের ফাইল এবং এটা ওপেন করার জন্য কি কি সফটওয়্যার লাগবে, বা কোন সফটওয়্যারটা লাগবে, কোনটা দিয়ে এটা ওপেন করব, সেটার জন্য কিন্তু সে অলরেডি
সাজেস্ট করে দিবে। এখানে দেখো, যখন আমরা ডট এইচটিএমএল অথবা ডট এইচটিএম ব্যবহার করিনি তখন কিন্তু আমাদেরকে কোনো কিছু সাজেস্ট করেনি। আমি আরেকটা ফাইল তোমাদেরকে তৈরি করে এই জিনিস দেখাচ্ছি। দেখো, আমি যদি আরেকটা ফাইল টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, সেই একই ফোল্ডারে কিন্তু এখানে ডট এইচটিএমএল বা ডট এইচটিএম ইউজ করলাম না, তাহলে দেখো কি হয়। দেখো, টেস্ট নামে আরেকটা ফাইল তৈরি হয়েছে। নিশ্চয়ই এই প্র্যাকটিস এবং টেস্ট এই দুইটা ফাইল দেখো পাশাপাশি আমরা যদি এই দুইটা ফাইলের কথা চিন্তা করি, প্র্যাকটিস ডট এইচটিএমএল আর একটা হচ্ছে শুধু টেস্ট, এই দুইটা ফাইলের মধ্যে একটা তফাৎ এখানেই দেখা যাচ্ছে। দেখো, এইখানে এইচটিএমএল লেখাটা আসছে, এখানে কোনো লেখাই আসে নাই। এটা পুরো ব্ল্যাঙ্ক এবং হোয়াইট একটা আইকন দেখাচ্ছে। আর এইটা যদি আমরা রাইট মাউসে যে ওপেন উইথে ক্লিক করি, দেখো আমাদেরকে কোনো কিছু সাজেস্ট করছে না এটা ওপেন করার জন্য, কোনো অ্যাপ সাজেস্ট করছে না। কিন্তু একইভাবে যদি আমরা এই প্র্যাকটিস ডট এইচটিএমএল এ ওপেন উইথে ক্লিক করি, তাহলে দেখো এখানে আমার বর্তমানে ইনস্টল করা আছে গুগল ক্রম অলরেডি সাজেস্ট করছে। তারপর সাফারি, এটাও একটা ওয়েব ব্রাউজার, এটাও কিন্তু সাজেস্ট করছে, যেটা টেস্ট এর ক্ষেত্রে সাজেস্ট করছে না। আশা করি পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো এবং ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছো কেন আমরা ডট এইচটিএম এবং ডট এইচটিএমএল ব্যবহার করব। আচ্ছা দেখো, তো আমরা কাজ করব হচ্ছে প্র্যাকটিস ডট এইচটিএমএল এইটা নিয়ে। এখন যদি আমরা প্র্যাকটিস ডট এইচটিএমএল এ দেখো পুরোপুরি এমটি একটা ফাইল প্র্যাকটিস ডট এইচটিএমএল, এখানে আমরা কোনো কিছু রাইট করিনি, তাহলে এটা যদি আমরা ওপেন করি, দেখো কি আসে। গুগল ক্রম দিয়ে যদি আমরা ওপেন করি, একেবারে ব্ল্যাঙ্ক একটা পেজ এসেছে এবং ব্ল্যাঙ্ক পেজ আসার কারণ হলো আমরা কোনো কিছুই এখানে লিখিনি। তাহলে আমরা এই যে ওয়েব ব্রাউজারের মধ্যে দেখব, এই দেখার জন্য আমাদেরকে লিখতে হবে কোথায়? আমাদের লিখতে হবে এই টেক্সট এডিটরের মধ্যে। টেক্সট এডিটরটা কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিচ্ছি, টেক্সট এডিটর হচ্ছে এই যে আমরা এইচটিএমএল কোডগুলা লিখবো, এইচটিএমএল ট্যাগগুলা লিখবো, আমাদের কোনো ট্যাগই কিন্তু ব্রাউজারের মধ্যে প্রদর্শিত হবে না। তাহলে প্রদর্শিত হবে কি? দেখো, কোনো ট্যাগ আমাদের প্রদর্শিত হবে না ব্রাউজারে, তাহলে প্রদর্শিত হবে কি? প্রদর্শিত হবে আমরা যা দেখতে চাচ্ছি সেই জিনিসগুলো প্রদর্শিত হবে, যা আমরা বডির ভিতরে লিখবো। তাহলে কোনো ট্যাগ কিন্তু ব্রাউজারে প্রদর্শিত হবে না। প্রদর্শিত হবে সেই ট্যাগের মধ্যে আমরা কি এলিমেন্টস ব্যবহার করেছি, কি কনটেক্সট ব্যবহার করেছি আমরা, কি ব্যবহার করেছি আমরা, সেই জিনিসগুলা এখানে শুধু প্রদর্শিত হবে। কোনো ট্যাগ আমরা ব্রাউজারের মধ্যে দেখতে পাবো না। আচ্ছা, তাহলে আমরা এইচটিএমএল কিভাবে শুরু করব? এইচটিএমএল লিখে এইচটিএমএল শুরু করব। এইচটিএমএল, এই গঠনটা আশা করি তোমাদের মনে আছে। দেখো, আমি একটু জুম করে দিলাম। আগের ক্লাসে আমি এইচটিএমএল এর গঠন নিয়ে আলোচনা করেছিলাম এবং এইচটিএমএল এর গঠনে দেখেছিলাম যে আমরা সবার প্রথমে এইচটিএমএল দিয়ে এইচটিএমএলটাকে শুরু করতে হয়। তারপর থাকে হেড সেকশন, হেড সেকশনের মধ্যে কি থাকে সেটাও বলেছিলাম, যে হেড সেকশনে টাইটেল থাকে, হেড সেকশনের মধ্যে স্টাইল করার জন্য আমরা স্টাইল শিট ব্যবহার করতে পারি, বা আলাদা কোনো সোর্স যদি আমাদের দরকার হয় সেগুলো আমরা লিঙ্ক করতে পারি হেড সেকশনের মধ্যে। এখানে মেটা ট্যাগ থাকে, অথর নেম থাকে, আরও অনেক কিছু আমরা এখানে আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজ সম্পর্কে আমরা অনেক তথ্য এখানে রাখতে পারি। যে ডেভেলপার কোম্পানি বা যে ব্যক্তি ডেভেলপার আছে তার ব্যাপারে আমরা এখানে অনেক তথ্য রাখতে পারি, যেগুলো কোনোটাই আমাদের ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হবে না, কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা সংরক্ষিত থাকবে। তারপর বডির কথা বলেছিলাম, যে আমরা ব্রাউজারের মধ্যে যা দেখতে চাই এই সব কিছুই ব্রাউজার বডির মধ্যে আমাদের লিখতে হয়। বডিতে আমরা যা লিখবো তাই আমাদের ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হবে। আচ্ছা, তাহলে এইটা ছিল আমাদের বেসিক গঠন। আমরা ফেসবুক থেকে শুরু করে যত ওয়েবসাইট দেখি সব ওয়েবসাইটের মধ্যে এই গঠনটুকু আবশ্যক, এইটুকু থাকেই। তার মধ্যে হেডের এই অংশটুকু ছাড়াও হয়, যদি আমরা এটা বাদ দিই তারপরেও চলবে, তারপরেও এটা ব্রাউজারে আসবে, কিন্তু এইটা ব্যবহার করা হচ্ছে উত্তম। কারণ আর এটা ব্যবহার করতেই হবে, যখন একটা বড় পেজ তুমি বড় একটা ওয়েবসাইট তৈরি করবে তখন তোমাকে অনেক অনেক কিছুর সাথে অনেক বাহিরের অনেক রিসোর্স তোমাকে অ্যাড করতে হবে, তখন তুমি হেড সেকশন ছাড়া সেগুলো অ্যাড করতে পারবে না, তাই হেড সেকশনটাও লাগবে। তাহলে এইটা হচ্ছে বেসিক গঠন।
এই জিনিসটা রেখে আমরা বডির মধ্যে যা যা নিজের মতন করে আমরা কাস্টমাইজ করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। তাহলে আমরা প্রথমে একটা কিছু লিখে জাস্ট দেখি, যেমন হে দেয়ার, হাই দেয়ার, আমরা যদি এই কথাটা লিখি, এখানে আমরা কোনো ট্যাগ ব্যবহার করিনি, জাস্ট বডির মধ্যে আমরা হাই দেয়ার এই কথাটা লিখেছি। এখন দেখো ব্রাউজার আমাদেরকে কি দেখায়। রিফ্রেশ করলাম, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একেবারে লেফট সাইডে কর্নারে হাই দেয়ার কথাটা এসেছে। তাহলে আমরা এখানে কোনো ট্যাগ ব্যবহার করিনি, তারপরে হাই দেয়ার এই কথাটা এসেছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো যে দেখো হাই দেয়ার আমরা যদি এটাকে কপি করে অনেকবার কপি করলাম, দিলাম এভাবে করে অনেক, তারপর একটা স্পেস, নিচে নামলাম, নিচে আবার একটু স্পেস দিলাম, দেখো অনেকখানি স্পেস দিলাম, আবার স্পেস দিলাম, আবার অনেকখানি গ্যাপ দিয়ে দিয়ে আমরা এখানে লিখলাম। তাহলে জিনিসটা তোমরা লক্ষ্য করো, বডির ভিতরে আমরা কোনো ট্যাগ ব্যবহার করলাম না, কিন্তু কিছু লেখা আমরা লিখলাম। হাই দেওয়ার কথাটাকে আমি কপি করে অনেকভাবে লিখলাম, অনেকগুলো লিখলাম। এখানে দেখো একটা লাইন পুরো ভরাট করে লিখলাম, তারপরে কতটুকু লিখে মাঝখানে আমরা গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে আবার লিখলাম, তারপর আবার গ্যাপ দিলাম, বেশ বড় স্পেস দিলাম, তারপরে 2-3 লাইন স্পেস দিয়ে আবার লিখলাম। এখন এটা কিভাবে প্রদর্শিত হওয়ার কথা? আমরা যেভাবে লিখেছি নিশ্চয়ই সেভাবেই প্রদর্শিত হওয়ার কথা। ব্রাউজারে যখন আমরা এটা দেখব, তখন যেভাবে আমরা এখানে লিখেছি আশা করি সেভাবে এটা থাকবে। দেখি কি আসে। না, আমরা যেভাবে আশা করেছিলাম, তার মানে দেখো আমরা ব্রাউজারে আমরা যখন টেক্সট এডিটর লিখেছি তখন কিভাবে লিখেছি, আমরা অনেক স্পেস দিয়েছি মাঝখানে, কিন্তু কোনো স্পেস এখানে প্রদর্শিত হয়নি। দেখো কোনো স্পেস নাই, পুরো লেখাটার মধ্যে কোনো স্পেস নাই, সবগুলো এক লাইনে চলে এসেছে। এর মানে কি? এর মানে হলো যে এইচটিএমএল কোনো হোয়াইট স্পেস চিনে না। তার মানে এইচটিএমএল কে স্পেস, প্রত্যেকটা জিনিস এইচটিএমএল কে বুঝিয়ে দিতে হবে, আদারওয়াইজ সে নিজে থেকে বুঝবে না যে তুমি কি এখানে গ্যাপ দিতে চেয়েছো, এখানে কতটুকু স্পেস রাখতে চাও তুমি, 2-4 লাইনের মাঝে কতটুকু হাইট, মিনিমাম হাইট রাখতে চাও তুমি। ও তার মিনিমামটা রেখে তারপর বাকিটা ও আর কাউন্ট করবে না, ও সবগুলাকে একসাথে এই জন্য নিয়ে চলে এসেছে। দেখো তাহলে বোঝা যাচ্ছে যে এইচটিএমএল এ আমরা প্রত্যেকটা কাজ যখন করব তখন বিভিন্ন ট্যাগের মাধ্যমে, তার অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদেরকে প্রতিটা জিনিস এইচটিএমএল কে বুঝিয়ে দিতে হবে যে এটা আমি এইভাবে প্রদর্শিত করতে চাই, তুমি এটা এভাবে দেখাও। তো আমরা যেভাবে বলবো ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই ব্রাউজারের মধ্যে এইচটিএম ব্রাউজারের মধ্যে সেটা প্রদর্শিত হবে। তো এইখানে যেহেতু আমরা কোনো ট্যাগ ব্যবহার করিনি বা কোনো অ্যাট্রিবিউটসও আমরা ব্যবহার করিনি, তাই আমাদেরকে আমরা যে লিখেছি একভাবে, কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে অন্যভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো শুরুতে আমি এইচটিএমএল এর হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব আজকে। এইচটিএমএল এর হেডিং ট্যাগ কি? হেডিং ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর 6টা। হেডিং ট্যাগের জন্য আমরা এইচ ব্যবহার করে থাকি সাধারণত। দেখো তো যেটা বলছিলাম যে হেডিং ট্যাগ হচ্ছে 6টা, যেগুলোকে আমরা ডিনোট করি হচ্ছে এইচ দিয়ে। দেখো H1 হলো, H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। H1, H2, H3 এভাবে করে H6 পর্যন্ত। তো এই 6টা হচ্ছে হেডিং ট্যাগ, H1 থেকে H6 পর্যন্ত। তো এই হেডিং ট্যাগের ব্যবহারটা আসলে কি, হেডিং ট্যাগ কেন দরকার হয়, কি কাজে লাগে? দেখো আমরা যখন পরীক্ষার খাতায় কোনো কম্পোজিশন লিখি, কম্পোজিশন লেখার সময় আমরা কি করি, কম্পোজিশনের যে টাইটেলটা থাকে
বা যে হেডলাইনটা থাকে, যেমন আমরা ধরো সিজন অফ বাংলাদেশ বা 6 সিজন অফ বাংলাদেশ, বা আমরা শুধু বাংলাদেশ নামে একটা কম্পোজিশন লিখতে চাই বা একটা প্যারাগ্রাফ লিখতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেক্ষেত্রে আমরা সেটাকে হাইলাইটেড করতে চাই, একটু বড় করে, পারলে একটু বোল্ড করে সুন্দরভাবে দেখাতে চাই। সেটা সবার টপ মোস্টে রাখি, অথবা সেটাকে আমরা মাঝখানে রাখি, বা একটু সুন্দর করে লিখি, নিচে হয়তো দাগ দিই। তো এরকম করি আমরা জিনিসটাকে হাইলাইট করার জন্য, যেন দেখে বুঝতে পারি যেটা, এই যে প্রবন্ধটা আমরা লিখছি, এই যে কম্পোজিশনটা লিখছি, সেটা কি সম্পর্কে। তোমরা যদি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটার কাভার পেজে তাকাও, তাহলে তোমরা দেখতে পাবে যে সেই কাভার পেজের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কথাটা বেশ বড় করে লেখা আছে। তারপর তার নিচে যে লিখেছে বইটা, ওনার নাম সুন্দরভাবে দেয়া আছে। তা যখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কথাটা আছে সবচাইতে বড় করে, তার আরেকটু ছোট করে আবার যে রাইটার, সে রাইটারের নাম দেয়া আছে। তারপর ন- তোমাদের শ্রেণীর নাম উল্লেখ করা আছে, সেটা আরেকটু ছোট করে অথবা আরেকটু বড় করে দেয়া আছে। তাহলে এই যে এই জিনিসগুলো বোঝানো হয়েছে, এই হেডিংটা দিয়ে বড় ছোট করে সেটার গুরুত্বটা বোঝানো হয়েছে। কোনটা আগে হাইলাইটেড করতে চেয়েছে সেটাকে বেশি বড় দিয়েছে, তারপরে যেটাকে হাইলাইটেড করতে চেয়েছে সেটাকে আরেকটু ছোট করে দিয়েছে, এইভাবে করে দিয়েছে। তো আমরা যখন এইচটিএমএল পেজ তৈরি করব, এই পেজের মধ্যে, ওয়েব পেজের মধ্যেও আমরা এমন কিছু জিনিস হাইলাইটেড করতে চাই যেগুলোকে আমরা এইচটিএমএল এর হেডিং ট্যাগের মধ্যে লিখে থাকি। দেখো, আমরা যদি এইটার দিকে একটু তাকাই, এখানে একটা প্রবন্ধ আছে। যদি দেখো, এই প্রবন্ধের মধ্যে দেখো, এই যে একটা ওয়েব পেজ আছে, এখানে এই ওয়েব পেজের মধ্যে একটা প্রবন্ধ লেখা আছে। আমরা যদি ওয়েব পেজের মধ্যে তাকাই, এই ওয়েব পেজের মধ্যে দেখো বাংলাদেশ বাংলাপিডিয়া, এই কথাটা যেভাবে আছে, এটার থেকে কিন্তু একটু ছোট করে আবার আছে ন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ বাংলাদেশ। তাহলে এই দুইটা জিনিস দেখো নিশ্চয়ই একই সাইজের না দুইটা লেখা। তো সর্বপ্রথম আমরা যদি এই পেজের মধ্যে তাকাই, তাহলে আমাদেরকে বাংলাপিডিয়া, এই লেখাটা কিন্তু আমাদের প্রথমে হাইলাইটেড হয়, আমাদের চোখের মধ্যে পড়ে। তারপরে কিন্তু ন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ বাংলাদেশ এই কথাটা আসে। তাহলে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে কোনটা? বাংলাপিডিয়া, এই শব্দটাকে সবার আগে দেখাতে চেয়েছে এবং বেশি হাইলাইটেড করতে চেয়েছে, যার কারণে এই লেখাটা একটু বড় করেছে। তারপরে ন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ বাংলাদেশ এই কথাটা দেখো আর একটু ছোট করে লেখা হয়েছে। তো এইভাবে যদি আমরা ওয়েব পেজের মধ্যে কোনো লেখা প্রদর্শন করাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এই H1 থেকে H6 এই ট্যাগগুলো ব্যবহার করা লাগতে পারে। তো আমরা এবার প্র্যাকটিক্যালি দেখি যে এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করছে। দেখো, এগুলো সব ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো আমাদের H1। তাহলে H1 থেকে H6 পর্যন্ত আমরা যে ব্যবহার করছি, H1 থেকে H6 পর্যন্ত আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব, এই ট্যাগগুলোর H1 হচ্ছে সব থেকে বড় হেডিং, যেটা সেটা হচ্ছে H1। যথাক্রমে H2 একটু ছোট, H3 আরেকটু ছোট হবে, এবং H4 আরেকটু ছোট। এই একইভাবে H6 পর্যন্ত যাবে। তো আমরা যদি বলি যে this is the example HTML heading tag, দেখো এই কথাটা আমরা H1 এর মধ্যে লিখেছি, this is the example of HTML heading tag। এটাকে যদি আমরা ব্রাউজারে এখন রান করি, তাহলে কেমন দেখায় দেখো, ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখো লেখাটা কিন্তু একটু বড় হয়ে আসছে। দিস ইজ দি এক্সাম্পল অফ এইচটিএমএল হেডিং ট্যাগ, এই কথাটা যখন আমরা কোনো ট্যাগ ব্যবহার না করে করেছি, তখন দেখো কেমন আসে। আমরা যদি সাপোজ এটা উঠিয়ে দিই, দেখো কোনো ট্যাগ আমরা ব্যবহার করলাম না, ট্যাগ ব্যবহার করা ছাড়া যদি আমি এই জিনিসটা লিখি, তাহলে কেমন আসে দেখো, রিফ্রেশ করে একেবারে নর্মাল ফন্টে
খুব ছোট হয়ে আসছে, দেখো খুবই ছোট হয়ে আসছে একেবারে নর্মাল ফন্টে। এই সেম জিনিসটাই আমরা যদি ট্যাগের মধ্যে দেখি, এইচটিএমএল H1 ট্যাগের মধ্যে দেখি, দেখো এখন এতক্ষণ আমরা কোনো ট্যাগ ব্যবহার করিনি, এখন আমরা H1 ট্যাগটা ব্যবহার করেছি। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখো একই লেখা, শুধুমাত্র ট্যাগ ব্যবহার করার কারণে বড় হয়ে আসছে। তো এইটা ছিল H1, H1টা একটু বড় হয়ে আসবে। তারপরে আমরা যদি এইটার ঠিক নিচেই H2 ব্যবহার করি, পার্থক্যটা দেখো, সেভ করলাম, রিফ্রেশ করি, দেখো নিশ্চয়ই এখানে তোমরা লক্ষ্য করছো যে এই যে আমাদের দুইটা লাইন, এখানে দুইটা সেন্টেন্স আছে, আমাদের দুইটা সেন্টেন্স কিন্তু একই সাইজের নয়, একটা একটু বড় আর একটা তার থেকে একটু ছোট। তাহলে প্রথম ট্যাগটাতে আমরা ব্যবহার করেছিলাম, প্রথম লাইনে ব্যবহার করেছিলাম আমরা H1, দ্বিতীয় লাইনে আমরা ব্যবহার করেছি H2। একইভাবে যদি আমরা H3, H4 এবং H5, 6ও ব্যবহার করি, দেখো আমরা যদি বলে দিই এখানে এটা হচ্ছে H1 এর, এটা H2, এটা H3, এটা H4, H5, H6। দেখো এখানে আমরা 6টা লাইন দেখছি। যদি তোমরা এক্সাম্পলটাতে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে H1 এর যে লাইনটা আছে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ HTML হেডিং ট্যাগ H1। H1 সব থেকে বড় হয়ে আসছে, তারপর H2 একটু ছোট, H3 আর একটু ছোট, H4 তার থেকে আর একটু ছোট, H5 তার থেকে আর একটু ছোট, এবং H6 সব থেকে ছোট হয়ে এসেছে। তাহলে আর প্রত্যেকটা লেখা দেখো, প্রত্যেকটা লাইনই কিন্তু বোল্ড হয়ে এসেছে। দেখো আমরা যদি একটা সাধারণ ট্যাগ ব্যবহার, কোনো ট্যাগ ব্যবহার না করে যদি এই লাইনটা লিখি, কোনো ট্যাগ ব্যবহার করলাম না, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখো একই লেখা আমরা ট্যাগের ভিতরে ব্যবহার করার কারণে সেটা একটা নির্দিষ্ট সাইজে এসেছে এবং সেটা বোল্ড হয়ে এসেছে। আর উপরের লেখাটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা কোনো ট্যাগের মধ্যে আসেনি, এটা কোনো ট্যাগ ছাড়া আমরা লিখেছি, যার কারণে এটা অ্যাজ ইউজুয়াল একটা ফন্টে এবং অ্যাজ ইউজুয়াল সাইজের মধ্যে চলে এসেছে। আশা করি হেডিং ট্যাগটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোথায় এবং কিভাবে এটা ব্যবহার করব। H1 ব্যবহার করলে লেখাটা কেমন আসবে, H2 ব্যবহার করলে লেখাটা কেমন আসবে, ঠিক একইভাবে H3, 4, 5, 6 ব্যবহার করলে আমরা লেখাগুলা কিভাবে প্রদর্শিত হবে সেই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কোথায় আমরা এই জিনিসগুলো ব্যবহার করব সেটা তোমাদের প্র্যাকটিস করতে করতে তোমরা আরো ভালো করে জেনে যাবে। কারণ HTML এইটাও কিন্তু একটা আর্টের মতো নেই। তুমি কিভাবে একটা জিনিসকে আহ, তোমার ধরো সব এলিমেন্টস দেয়া আছে, তোমাকে একটা ঘর সাজানোর জন্য দেয়া হলো, তো ওই ঘরটা তুমি কিভাবে সাজাবে সেটা কিন্তু তোমার পছন্দের উপর ডিপেন্ড করবে। তাহলে কোনটা কোথায় রাখবে, কিভাবে রাখলে কেমন দেখাবে, সেই জিনিসটা কিন্তু তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। তাহলে ওয়েব পেজ তৈরি করা একটা ক্রিয়েটিভিটি, তুমি কি কালার ব্যবহার করবে, কোথায় কোন ফন্টটা ব্যবহার করবে, তুমি ফন্টের সাইজ কেমন ব্যবহার করবে, এটা পুরোটাই তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। তো এই ক্রিয়েটিভিটি কিন্তু এভাবেই আসে না, অবশ্যই প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতে করতে নিজেদের মধ্যে এমনিতেই ক্রিয়েটিভিটি চলে আসবে। এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে, HTML প্র্যাকটিস করতে করতেই তুমি অনেক ভালো শিখতে পারবে। আমাদের সিলেবাসের মধ্যে যে কয়টা ট্যাগ ব্যবহার করা হয় এর বাইরে অসংখ্য ট্যাগ আছে। তো সিলেবাসের বাইরেও কিছু ট্যাগ নিয়ে আমি আলোচনা করব, যেন তোমাদের পরবর্তীতে যারা ইন্টারেস্টেড ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে তাদের জন্য কাজে লাগে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে, এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টসের মাধ্যমে তোমরা সেটা জানাবে। আচ্ছা, তাহলে আমরা সবাই দেখলাম যে আমরা হেডিং ট্যাগগুলো কিভাবে ব্যবহার করতে পারি।
তারপর আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে পরের টেকটা। সেটা কি? সেটা হলো প্যারাগ্রাফ বা পি10। তোমাদেরকে আমি বোর্ডে দেখিয়েছি, তখন হয়তো এমন অ্যাট্রাকটিভ ছিল না, বা তোমরা হয়তো লাইভ জিনিসটা বুঝতে পারোনি যে কিভাবে সাইজ বড় হচ্ছে ছোট হচ্ছে লেখাগুলার, কেমন দেখাচ্ছে, কোথায় প্রদর্শিত হবে, এই জিনিসগুলো হয়তো তখন ভালোভাবে বুঝতে পারোনি। আশা করি এখন যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের সেই জিনিসগুলো আবার খুব ভালোভাবে মনে পড়ে যাবে এবং এই জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো পিটেক কেন ব্যবহার করবো আমরা। একটু আগে তোমাদেরকে আমি একটা এনসাইক্লোপিডিয়ার পেজ দেখিয়েছি, দেখো এই পেজটা লক্ষ্য করো। এই পেজের মধ্যে দেখো সিজন নামে একটা প্রবন্ধ আছে, ব্যাটিক কম্পোজিশন আছে এখানে। তো এটা বেশ কিছু প্যারা নিয়ে এটা তৈরি করা। দেখো এইখানে একটা প্যারা, এইটুকু একটা প্যারা, তারপর এখানে আরেকটা প্যারা আছে, একইভাবে এখানে আরেকটা প্যারা। তো অনেকগুলো, দেখো অনেকগুলো প্যারা আছে এখানে। তাহলে এই লেখাগুলা দেখো এইভাবেই আমি কপি করি, চারটা প্যারা নিয়ে এইভাবে আমি কপি করলাম। তারপর এটা আমাদের টেক্সট এডিটরে আমি পেস্ট করে দিলাম। দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে যেভাবে আছে ঠিক সেইভাবেই, দেখো প্রত্যেকটা প্যারা যেভাবে আছে ঠিক সেইভাবেই আমি ব্যবহার করলাম। দেখো এখানে টোটাল আমাদের 1 2 3 4টা প্যারা আছে। তাহলে ঠিক চারটা প্যারা প্যারা করেই আমি লিখলাম, এখানে ফাঁকা দিলাম, লাইন হাইট দিলাম, প্রত্যেকটা প্যারা সেপারেটলি আমি লিখলাম। লিখার পরে আমি যদি এটাকে ব্রাউজারে রান করি তাহলে দেখো কি আসে। দেখো আমরা এতগুলা প্যারা করলাম, চারটা প্যারা করলাম, কিন্তু আমাদেরকে একটা প্যারাও প্রদর্শিত হয়নি ব্রাউজারের মধ্যে, একটা প্যারাও আমাদেরকে দেখায়নি ব্রাউজার। সবগুলাকে একটা প্যারা করে ফেলেছে, কিন্তু আমরা আসলে এখানে টোটাল চারটা প্যারা লিখেছিলাম। দেখো এই যে একটা প্যারা, এইটা আর একটা প্যারা, দেখো চারটা আলাদা আলাদা প্যারা প্যারা আমরা তৈরি করেছিলাম, কিন্তু সবগুলো মিলে একটা প্যারা হয়ে গিয়েছে। তাহলে এই জিনিসটা এইচটিএমএল আমরা সলভ করব কিভাবে। শুরুতেই আমি কিন্তু বলেছিলাম যে এইচটিএমএল কোনো স্পেস কাউন্ট করতে পারে না। সে যতই তুমি স্পেস দাও, তুমি যদি দেখো আমরা একটা প্যারাগ্রাফ, একটা প্যারা থেকে আরেকটা প্যারা যদি আরো অনেক গ্যাপ দিয়ে দিই, দেখো অনেকটা গ্যাপ দিয়ে দিয়েছি, তারপরেও যদি আমরা এটাকে ব্রাউজারে রিফ্রেশ করি কোনো পরিবর্তন হয়নি। দেখো বারবার রিফ্রেশ করলাম কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি, অথচ আমরা এখানে অনেক বড় একটা গ্যাপ দিয়ে ফেলেছি। তারপরেও সে কোনো রেসপন্স করেনি, কারণ শুরুতেই আমি বলেছিলাম যে এইচটিএমএল কোনো হোয়াইট স্পেস চিনে না, তাকে সেটা চিনিয়ে দিতে হয়। তো সেটা কিভাবে চিনাবো? তো আমরা যদি এরকম ঠিক এইভাবে প্রদর্শন করতে চাই, এই যে প্যারা প্যারা করে যে আমরা প্রদর্শন করলাম, এইভাবে যদি আমরা প্রদর্শন করতে চাই যে সবগুলো একসাথে লেগে যাবে না, আলাদা আলাদা প্যারা হয়ে আসবে, তো এমন একটা ওয়েব পেজ আমরা তৈরি করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, সেটা এইচটিএমএল কে বুঝিয়ে দিতে হবে যে আমরা